প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের এইচএসসি পরীক্ষা খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। তো এই মুহূর্তে তোমাদের যেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রয়োজন সেটা হচ্ছে খুব সংক্ষিপ্ত একটি সাজেশন, যাতে তোমরা খুব অল্প সময়ের মধ্যে এগুলো একটু রিভাইজ দিয়ে যেতে পারে পরীক্ষা হলে। তো সেই জন্য তোমাদেরকে অতি সম্প্রতি যে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেজন্য সবচেয়ে সংক্ষেপে কিছু টপিক আমি তোমাদেরকে এখানে উপস্থাপন করছি এবং একেবারে শর্ট একটি সাজেশন তোমাদের জন্য তৈরি করেছি। আশা করছি তোমরা যদি এগুলো খুব ভালোভাবে পড়ে রাখো, এখান থেকে পরীক্ষা হলে সম্পূর্ণ কমন পাবে। বিগত বছরে আমার সাজেশন থেকে 100% কমন পড়েছি, এবছরও ইনশাল্লাহ তোমরা কমন পাবে। তো সেই জন্য তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা একেবারে এই শর্ট সাজেশনটি এই শেষ মুহূর্তে ভালোভাবে খুব মনোযোগ সহকারে এগুলো রিভাইজ দিয়ে যাবে। আশা করছি তোমরা পরীক্ষায় সফলকাম হবে। চলো তোমাদের সাথে আমার সাজেশনটি তো শেয়ার করি। আজকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত চমৎকার একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ইংলিশ সাজেশন। খুব রিসেন্টলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে আর কয়েকদিন পরেই। তো এই মুহূর্তে সবচেয়ে শর্ট একটি সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই তোমাদের জন্য চমৎকার একটি শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো এখানে যেহেতু এটি সকল বোর্ডের জন্য, সেই জন্য তোমার বোর্ডে, দ্যাট মিন্স তুমি যে বোর্ডে পরীক্ষা দিচ্ছ সেই বোর্ডে গত বছর যেটা আসছে সেটা বাদ দিয়ে পড়লেও হবে। যেহেতু আমি সকল বোর্ডের জন্যই এটি করেছি, সেই জন্য এখানে কিছু কিছু টপিক রিপিট থাকতে পারে, সেজন্য একটু বড় মনে হতে পারে দেখে, কিন্তু তোমার বোর্ডের প্রেক্ষাপটে চিন্তা করলে কিন্তু এটা অবশ্যই সবচেয়ে সংক্ষিপ্ত এবং শর্ট সাজেশন, এবং অবশ্যই আশা করি পরীক্ষাতে তোমরা এখান থেকে 100% কমন পাবে বিগত বছরের ন্যায়। তো যেহেতু তোমাদের সিন প্যাসেজ একাধিক আসে, তো প্রথম যে সিন প্যাসেজটি তার জন্য গুরুত্বপূর্ণ যে প্যাসেজগুলো রয়েছে সেগুলো আমি এখানে দিয়েছি। প্রথমটি হচ্ছে এডুকেশন এইমস অ্যাট ব্রিং অ্যাবাউট। শিক্ষা নিয়ে বেশ কয়েকটা প্যাসেজ রয়েছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। নাম্বার 2, এডুকেশন গিভস আস। নাম্বার 3, অ্যাডোলেসেন্স কনস্টিটিউট। বয়সন্ধিকাল এর বিষয়ে যে প্যাসেজটি আছে, একাধিক প্যাসেজ আছে। নাম্বার 4, ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড। স্বপ্ন নিয়ে। নাম্বার 5, নেলসন ম্যান্ডেলার একাধিক প্যাসেজ রয়েছে, মোটামুটি সবগুলোই গুরুত্বপূর্ণ। এখানে আমি সিন প্যাসেজ 1-এর জন্য এগুলো বাছাই করেছি। নাম্বার 6, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। নাম্বার 7, হোয়েন এ গার্ল গেটস ম্যারিড। যখন একটা মেয়ের বিয়ে হয় তখন তার কী কী সমস্যা হয়, পড়াশোনা থেকে ঝরে পড়ে অল্প বয়সে বিয়ে হলে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে প্যাসেজ রয়েছে, সবগুলোই পড়ে রাখবে, কারণ গার্লসদের নিয়ে একটু বেশি বর্তমান যুগে প্রশাসন সিরিয়াস। নাম্বার 8, হিজ নেইম ওয়াজ জেরি। জেরি নিয়ে প্যাসেজ রয়েছে, বিগত বছরে প্রত্যেকবারই জেরির প্যাসেজ আসতে দেখা যায়, অবশ্যই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 9, এ প্লেট অফ হট ফ্রেঞ্চ ফ্রাইস। এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তত বেশি নয়, একেবারে মোটামুটি। নাম্বার 10, উই স্পেন্ড মানি ফর। আমরা টাকা ব্যয় করি আসলে কোন কোন খাতে, কোন গুরুত্বপূর্ণ খাতে, অগুরুত্বপূর্ণ খাতে, সেই বিষয়গুলো। নাম্বার 11, দ্য অরফ্যানেজ ইজ হাই। এতিম যারা থাকে, এতিমদের কিন্তু অত্যন্ত উচ্চ মানের স্বাস্থ্য ঝুঁকি থাকে, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা থাকে, শারীরিক সমস্যা থাকে, ইত্যাদি বিষয় নিয়ে প্যাসেজ রয়েছে, সেটা ভালোভাবে পড়ে রাখবে। সিন প্যাসেজগুলো অবশ্যই তোমাদের এখান থেকে অর্থ পড়ে রাখবে, অর্থ শিখে রাখবে, তুমি পরীক্ষাতে ভালো অ্যান্সার করতে পারবে। 12 নাম্বার হচ্ছে আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে। যে আমার স্বপ্ন রয়েছে একদিন এই ভ্যালি, এই উপত্যকা ফ্রি হবে, এরকম একটি প্যাসেজ রয়েছে। আমেরিকান এক প্রেসিডেন্টের ভাষণে ছিল এটি। নাম্বার 13, মেনি অ্যাডোলেসেন্স ফেস। অনেক বয়সন্ধিকালের তরুণ তরুণীরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন, সেটা নিয়ে প্যাসেজ। নাম্বার 14, ইকো ট্যুরিজম ইজ বিকাম। এই যে ট্যুরিজম, ট্যুরিজম মানে আমাদের যে ভ্রমণ শিল্প খাত, এটা নিয়ে প্যাসেজ রয়েছে, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ। নাম্বার 15, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটা মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি নয়। তারপর হচ্ছে 16, উই সেট আউট অন দ্য ইভিনিং অফ। এটা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। সিন প্যাসেজ 2, এখান থেকে ফ্লো চার্ট অথবা ইনফরমেশন ট্রান্সফার আসে। তবে বিগত বছরগুলোতে বেশি ফ্লো চার্ট আসতে দেখা গেছে, সেই জন্য তোমরা ফ্লো চার্ট পড়বে, তারপর যেহেতু ওটাও সিলেবাসে রয়েছে শিখে রাখবে। নাম্বার 1, মাই নেম ইজ এমিরিগো, আই অ্যাম ড্যাশ। এমিরিগো নিয়ে যে প্যাসেজটি রয়েছে সেটা। দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকালীন সময়ে কী কী পরিবর্তন হয়, কী কী সমস্যা হয়, সেই প্যাসেজ।
শিল্পী ওয়াজ অনলি 15 years old। এটা হলো আর্লি ম্যারেজের শিকার একটা মেয়ে যে গল্প, শিল্পী। নাম্বার 14, দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, বাংলাদেশ সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে যে প্যাসেজ। ডিসপাইট অফ পপুলারিটি, জনপ্রিয়তা থাকা সত্ত্বেও যে সমস্যা রয়েছে বা কি কি হচ্ছে। নাম্বার 6, জাঙ্ক ফুডস আর প্রসেসড ফুড, জাঙ্ক ফুড যে আমাদের অস্বাস্থ্যকর একটি খাবার, মুখরোচক, অনেক বেশি টেস্টি, সেটা নিয়ে প্যাসেজ। নাম্বার 7, ইন আ ট্রেডিশনাল সোসাইটি লাইক, আমাদের যে প্রথাগত সমাজের কী কী বৈশিষ্ট্যগুলো রয়েছে, কী কী পরিবর্তন রয়েছে, কী কী সমস্যা রয়েছে, সেই নিয়ে প্যাসেজ আছে। ইন বাংলাদেশ দ্য লিগ্যাল এইজ অফ ম্যারেজ অফ এ গার্ল, মেয়েদের যে বৈধ সময় বিয়ের, সেটা নিয়ে। মেডিটেশন ইন আওয়ার টাইম, মেডিটেশন আমাদের সময় যে বর্তমানে অনেক যে ধ্যান বা মানুষের যে বিভিন্ন ধরনের মানসিক বিভিন্ন রকমের চিকিৎসা ইত্যাদি বিষয় নিয়ে প্যাসেজ। নাম্বার 10, কনফ্লিক্ট ক্যান বি ডিসক্রাইবড, কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব কিন্তু বিভিন্ন ধরনের দ্বন্দ্ব হয়, শারীরিক দ্বন্দ্ব, মানসিক দ্বন্দ্ব। মানুষের মধ্যে যে মারামারি কাটাকাটি, এটা এক ধরনের দ্বন্দ্ব। আবার মানসিক এক ধরনের দ্বন্দ্ব রয়েছে, যেমন বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলে মেয়েদের পিতামাতার সাথে বিশেষ করে এই দ্বন্দ্বটা লেগে যায়, কারণ বয়ঃসন্ধিকালীন সময়ে ছেলেমেয়েরা নিজেদেরকে সবচেয়ে বেশি স্বাধীন এবং উড়ন্ত পাখি মনে করে, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বিজ্ঞ এই সময়টাতে। সেই জন্যই বাবা মা যা বলেন সেটা ভালো লাগে না, বাবা মায়ের কথা শুনতে ভালো লাগে না, কারো কথাই শুনতে ভালো লাগে না, শুধু নিজেদের সিদ্ধান্তটাকেই নিজেদের সবচেয়ে বেশি ভালো লাগে। আর সেই সময়টাতেই মানসিক একটা দ্বন্দ্ব তৈরি হয় পরিবারের সাথে, সমাজের সাথে, প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে। 11 নম্বর, ফোক মিউজিক কনসিস্ট অফ সংস অ্যান্ড মিউজিক, আমাদের যে লোকসঙ্গীত রয়েছে সেটা নিয়ে। 3rd নাম্বার যে প্যাসেজ, যেটা মূলত এখান থেকে সামারি রাইটিং লিখতে হয়, 10 নম্বরের সামারি রাইটিংটা। সামারি রাইটিং কীভাবে লিখতে হয়, কীভাবে সবচেয়ে বেশি মার্কস পাওয়া যায়, সেই নিয়ে আমি একটি ভিডিও লেসন দিয়েছি, শুধু স্পেশাল এই সামারি রাইটিংয়ের উপরেই। সেটা তোমার মিস করে থাকলে অবশ্যই দেখে নেবে, আর যদি খুঁজে না পাও তাহলে আমার কমেন্টে তোমরা লিখবে, আমি কমেন্টে তার লিঙ্ক দিয়ে দেবো। নাম্বার 1, উই স্পেন্ড মানি, এটা আরও একবারে দিয়েছি উপরে, যদিও যাই হোক, ওখানে যে প্যাসেজটি বলেছে সেটা এখানে আসতে পারে, এখানে প্যাসেজটি ওখানে যেতে পারে, সেই জন্য সবগুলো প্যাসেজের অর্থ শুধু পড়ে রাখবে। দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, দ্য ফেমাস গ্রিক যে ভিড় আলেকজান্ডার, সে আলেকজান্ডারকে নিয়ে প্যাসেজ। ড্রিমস অফ ফ্যাসিনেটেড, এটা আর একবার আসছে। জাঙ্ক ফুডস আর প্রসেসড, এটা একবার আমরা উল্লেখ করেছি উপরে। 7, দ্য সাকসেস অফ কলসিন্দুরের যে সফলতার যে গল্প কাহিনী সেটা। এলিজাবেথ স্পেন্ড 30 pounds অন সামার ফ্রক্স, এলিজাবেথকে নিয়ে যে প্যাসেজটি রয়েছে অনেক বেশি গুরুত্বপূর্ণ নয়, মোটামুটি গুরুত্বপূর্ণ। সাধারণত সামারি রাইটিংয়ে ব্যক্তির জীবনে দিয়েই বেশি আসে, সেজন্য এখানে আমি ব্যক্তি নিয়েছি। 8 নম্বর, আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি, এই যে ভাষণে যে কথা বলেছিলেন সেই লাইন বা সেই প্যাসেজটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। নাম্বার 9, ইন বাংলাদেশ সাইবার বুলিং হচ্ছে তিরস্কার, মানুষকে হেয় করা বা তিরস্কার করা, এক কথা, তুমি মোটা, তুমি শুকনো, তুমি কালো, এই যে এগুলোকে বলা হয় বুলিং। 10 নাম্বার, বিউটি ইজ ইজি টু অ্যাপ্রিসিয়েট, সৌন্দর্যের প্রশংসা করা যায় খুব সহজেই সেটা। বাংলাদেশ ইজ ব্লেসড উইথ হিউজ আইল্যান্ড ওপেন, বাংলাদেশে অনেকগুলো দ্বীপ রয়েছে, সেই প্যাসেজটি। এছাড়াও আরও একাধিক প্যাসেজ রয়েছে, তো আমি এখানে যদি শর্ট সাজেশন আকারে নিয়েছি, সবচেয়ে গুরুত্বপূর্ণগুলোই দিয়েছি। তারপরেও তোমরা বিভিন্ন সাজেশনের সাথে এটাও মিলিয়ে দেখবে, যাতে অন্য সাজেশনের সাথে যতটুকু বেশি কমন মিলবে সেগুলোই বেশি গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে আমি যে এখানে এগুলো দিয়েছি সেগুলো যদি 8-10টা সাজেশনের সাথে মিলে তাহলে বুঝবে এটা অবশ্যই ইম্পর্টেন্ট। আর যদি দেখা যায় এখান থেকে 3টা আইটেম 10টার সাথে মিলেছে, তাহলে ওই 3টা বেশি গুরুত্বপূর্ণ। এভাবে করে তোমরা নিজেরা আর একটা সাজেশন তৈরি করে পড়তে পারো, সমস্যা নেই। নাম্বার, গ্রাফস অ্যান্ড চার্টস, তো গ্রাফস অ্যান্ড চার্টস কীভাবে লিখতে হয় সেই প্যাসেজ সেই ভিডিও লেসন আমি দিয়েছি, অবশ্যই তোমরা সেটা দেখে নেবে। খুব সহজেই একটা গ্রাফস পরেই যত গ্রাফস আসুক সব লেখা যাবে। আমি সাধারণত স্টুডেন্টকে পড়ানোর সময় শুধু একটি গ্রাফস লেখার কৌশল দেখিয়ে দেই, সেই কৌশলটা দিয়েই কিন্তু সকল শিক্ষার্থীরা সবসময় অনেক ভালো মার্কস পেয়ে আসে। সো ইটস এ প্রফেশন, মানে শিক্ষিত মানুষ, শিক্ষিত যুবক যুবতীরা কোন পেশায় বেশি যাচ্ছে সেটা নিয়ে একটি রয়েছে গ্রাফস। তারপর হচ্ছে 2 নম্বর, এক্সপোর্টস অ্যান্ড ইম্পোর্টস ইন বাংলাদেশের যে আমদানি রপ্তানি, সেই আমদানি রপ্তানি নিয়ে যে প্যাসেজ রয়েছে সেটি অনেক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে নাম্বার 3, ইউজার্স অফ সোশ্যাল সাইটস, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা। আগে কথা ছিল, বর্তমানে কথা হচ্ছে এগুলো মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা অথবা ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা, অথবা এখানে হতে পারে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা। যেটাই হোক সবগুলো প্রায় সেম, এই জন্য আমি কিন্তু এক জায়গায় লিখেছি। তোমার কাছে মনে হতে পারে অনেকগুলো দিয়েছি, নো,
সেম যেগুলো এক জায়গায় একটা একটা পড়লেই বাকিগুলো তোমার অবশ্যই লিখতে পারবেন। নাম্বার 4, টাইম স্পেন্ডিং অন ডিফারেন্ট সাবজেক্টস, মানে বর্তমান জেনারেশনের ছেলেমেয়েরা কোন কোন খাতে বেশি কত সময় ব্যয় করে, খেলাধুলায় কতটুকু নষ্ট করে, তারপরে পড়াশোনা কতটুকু ব্যয় করে, এছাড়া মানে ঘুম, খাবার, রেস্ট, এগুলোতে কোথায় কতটুকু সময় নষ্ট করে, কত পার্সেন্ট 24 ঘন্টার মধ্যে, সেগুলো নিয়ে। নাম্বার 5, অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশে কত সালে কত লক্ষ ট্রাভেলার্স আসছে আমাদের দেশে ভ্রমণ করতে আসছে, এবং সেগুলো কোন বছরে বেড়েছে কোন বছরে কমেছে সেগুলো। নাম্বার 6, সেলিং রেট অফ বুকস ইন একুশে বইমেলা বা বুক ফেয়ারে বইয়ের বিক্রির যে রেট সেটা নিয়ে। নাম্বার 7, টাইম অ্যালোকেশন অফ স্টুডেন্ট অন ভেরিয়াস সাবজেক্টস, একজন শিক্ষার্থী কোন কোন বিষয়ে কীরকম পড়াশোনা করে, সাপোজ সে বিজ্ঞানে বেশি সময় পড়াশোনা করে না ইংরেজিতে বেশি সময় পড়াশোনা করে, সেই বিষয় নিয়ে একটি গ্রাফস। নাম্বার 8, পপুলেশন গ্রোথ রেট, বাংলাদেশের জনসংখ্যা কতটুকু বাড়ছে, আবার যদি মর্টালিটি রেটও বলতে পারে। তুমি পড়ে গেলা পপুলেশন গ্রোথ রেট, আসলো যে মর্টালিটি রেট, সেটাও কিন্তু তোমার পড়ে যেতে হবে, তাহলে তোমরা উভয়ভাবে আসলেই পারবে। নাম্বার 9, চাইল্ড লেবার ইন বাংলাদেশের শিশু শ্রম এখন কত রয়েছে, আগে কত ছিল, সেই বিষয়ে কমেছে না বেড়েছে। নাম্বার 10, দ্য নাম্বার অফ ওভারসিজ স্টুডেন্টস ইন দ্য ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে কী পরিমাণে শিক্ষার্থী বিদেশ যাচ্ছে, ওভারসিজ মানে বিদেশে যাচ্ছে পড়াশোনা করতে বা কাজের জন্য, সেই বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ মেধাবী শিক্ষার্থী, যেটাকে আমরা বলে থাকি ব্রেন ড্রেন, মেধা পাচার, চলে যাচ্ছে বিভিন্ন দেশে। বাংলাদেশে একজন শিক্ষার্থী নাসায় গিয়ে কাজ করতেছে, কিন্তু সে বাংলাদেশে বসে মূল্যায়ন পাচ্ছে না, তো এগুলোকে বলা হয় ব্রেন ড্রেন বা ওভারসিজ স্টুডেন্টস। অনেকে আসলে বিদেশে পড়তে যায় আবার বাংলাদেশে চলে আসে, তো সেই অনুযায়ী কিন্তু তারা মূল্যায়ন পান না, এই জন্যই যারা বিদেশে যান অনেকে এবার ফিরে আসেন না। তো এই বিষয়টি নিয়ে একটি গ্রাফস রয়েছে। নাম্বার 11, পিপল লিভিং বিলো দ্য পভার্টি লাইন, দরিদ্র সীমার নিচে কী পরিমাণে মানুষ বসবাস করে। নাম্বার 12, ফ্যামিলিজ হাউসহোল্ড এক্সপেন্ডিচার মানে এক্সপেন্সেস, খরচ, পরিবারের খরচ কোন কোন খাতে কী পরিমাণ খরচ করে, সেই বিষয়। নাম্বার 13, লিটারেসি রেট অথবা ইলিটারেসি রেট ইন বাংলাদেশের যে সাক্ষরতার হার এবং নিরক্ষরতার হার এ নিয়ে রয়েছে। এবার রয়েছে স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো যেগুলো কমন তোমরা 6-7 থেকে পড়ে আসছো সেগুলো দিয়েছি, তবে এইচএসসি পরীক্ষাতে বেশি ক্রিয়েটিভ টাইপেরগুলো আসে, যেগুলো তোমাকে বানিয়ে লিখতে হয়। যাই হোক, তুমি যখন বানিয়ে লিখতে হবে সেই স্টোরিগুলো তুমি যেভাবে শেষ করবে টাইটেলটাও সেরকম দেবে, পজিটিভভাবে শেষ করলে পজিটিভ টাইটেল দেবে, নেগেটিভভাবে শেষ করলে নেগেটিভ টাইটেল দেবে। প্রথমে এখানে হচ্ছে স্টোরি রাইটিংয়ের মধ্যে আমি দিয়েছি অনেস্ট উড কাটার, যে উড কাটার গাছ কাটতে গিয়ে কুঠার পড়ে যায়, তারপরে পরীরা এসে তাকে বলে জলপরি, তারপরে সে সত্য কথা বলার কারণে তাকে অনেকগুলো কুঠার দেওয়া হয়। নাম্বার 2, এ লায়ার কাউবয়, একটা ছেলে, সে রাখাল বালক, বাঘ আসছে বসলে চিৎকার করে, মিথ্যে কথা বলে, সবশেষ তাকে যখন বাঘে খায় তখন আর কেউ এগিয়ে আসে না। নাম্বার 3, ডাব অ্যান্ড অ্যান আন্ট, ঘুঘু পাখি এবং পিঁপড়ে, এটা হচ্ছে ঘুঘু পাখিকে শিকার করতে চায়, তখন পিঁপড়া তাকে শিকারির পায়ে কামড় দিয়ে তাকে বাঁচায়, পরবর্তীতে আবার পিঁপড়া যখন পানিতে পড়ে যায় তখন ঘুঘু পাখি আবার তাকে গাছের পাতা ছিঁড়ে দিয়ে তাকে বাঁচায়, সেই স্টোরিটি। নাম্বার 4, উইজডম অফ এ কাজী, একজন কাজীর বিচারের যে প্রজ্ঞা জ্ঞান, দুইজন মহিলা একটি শিশুকে নিয়ে দাবি করে, সেই যে একটি এরকম একটি স্টোরি রয়েছে তোমাদের বইয়ে। নাম্বার 5, থার্সি মানে তৃষ্ণার্ত কাক, পাথর কুড়িয়ে কুড়িয়ে কলসে দিয়ে তারপর পানি পান করে সেটি। নাম্বার 6, গ্রেপস অল ল চল, এটা হচ্ছে আঙ্গুর ফল টক, শিয়াল আঙ্গুর ফল খাওয়ার জন্য বারবার চেষ্টা করে, যখন পারে না তখন শেষমেশ সে বলে যায় যে আঙ্গুর ফল টক, এগুলো আমি খাবো না। নাম্বার 7, দ্য সেলফিশ জায়ান্ট, একজন দৈত্যের একটা বাগান ছিল, সেখানে শিশুরা গিয়ে খেলতো বলে সে দেয়াল দিয়ে আটকে রেখেছিল, যখন আটকে রেখেছে তখন আর কোনো ফুলও ফোটে না, পাখিরা আসে না, পরে আবার সে সেই দেয়াল কেটে দেয়, যখন শিশুরা আবার খেলতে আসে তখন গাছে ফুলও ফোটে, পাখিরাও আসে। 8 নম্বর, হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান মে ডেথ টু অ্যানাদার, যেটা কারো কাছে খেলা সেটা কারো কাছে মৃত্যু, যেমন পুকুরে ব্যাঙ ডাকতে দেখে ছেলেমেয়েরা পাথর মারতে মারতে ব্যাঙকে মেরে ফেলে আর আনন্দ পায়, তো তাদের কাছে আনন্দ এটা, কিন্তু ব্যাঙগুলো কিন্তু মরে যাচ্ছিল, সেই স্টোরিটি। নাম্বার 9, টু ফ্রেন্ডস অ্যান্ড এ বিয়ার, দুই বন্ধু জঙ্গল দিয়ে যাচ্ছিল, তারপরে ভল্লুক দেখে এক বন্ধু গাছে উঠে যায়, আর এক বন্ধু গাছে উঠতে জানতো না, তাকে ফেলে রেখেই সে গাছে উঠে যায়, পরবর্তীতে ওই বন্ধু মৃত্যুর ভান করে থাকে এবং বেঁচে যায়, তো গাছের বন্ধু এসে জিজ্ঞেস করে যে তোমাকে ভল্লুক যাওয়ার সময় কানে কানে কী বলে গেল, তখন সে বলে যে
এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। নাম্বার 10, রবার্ট ব্রুস। রবার্ট ব্রুস হচ্ছে স্কটল্যান্ডের রাজা ছিলেন। তিনি বারবার হেরে যান ব্রিটিশ বাহিনীর কাছে এবং এক পর্যায়ে বিমর্ষ হয়ে গুহায় আশ্রয় নেন। পরে তিনি দেখতে পান যে মাকড়সা এই পাশ থেকে ওপাশে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে। সপ্তমবার চেষ্টা করার পরে সে সফল হয়। এটা থেকে সেও ইন্সপায়ার্ড হয়, উৎসাহিত হয়ে সেও তার সৈন্যবাহিনীকে জড়ো করে এবং ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করে আবার তিনি জয়লাভ করেন। সেই রবার্ট ব্রুস। ফেইলার ইজ দ্য পিলার্স অফ সাকসেস, এরকম একটি স্টোরি রয়েছে। নাম্বার 11, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা হচ্ছে তোমার এই যে কচ্ছপ এবং খরগোশের গল্পটি, এটা ছোটো সময় থেকে সকলেই পড়ে আসছো। নাম্বার 12, এ ফক্স উইদাউট এ টেইল। শিয়াল, লেজ কাটা শিয়াল, সে মিটিং ডেকে সকলকে লেজ কাটতে বলে, সেরকম একটি স্টোরি। এই জাতীয় যেগুলো রয়েছে সেগুলো আসলে তোমরা অবশ্যই সকলে পারবে, কারণ এগুলো ছোটো সময় থেকে জেনে আসছো। তো এগুলো পড়ে যাবে, কারণ কোশ্চেন সহজ হলে এই জাতীয়গুলোই আসবে। যদি একটু কোশ্চেন কঠিন হয় তাহলে ক্রিয়েটিভ টাইপের আসবে। তো আশা করছি কোশ্চেন সহজই হবে, যেহেতু অনেক দেশি সমস্যার মধ্যে তোমরা পড়াশোনা করেছো, সেই জন্য কোশ্চেন ইজি হবে ইনশাল্লাহ। 13 টাইপে আমি রেখেছি যেটা ক্রিয়েটিভ টাইপ, মানে এখানে তোমার কেউ স্কুল থেকে আসছিল তখন পথে ব্যাগ কুড়িয়ে পায়, সেটা আবার ফেরত দেয়। অথবা একটি ছেলে স্কুল থেকে আসার কলেজ থেকে আসার সময় আরেকটি ছোট শিশুকে অ্যাক্সিডেন্ট করতে দেখে, সেই শিশুটিকে বাঁচায়। এই ধরনের আর কি যে স্টোরিগুলো রয়েছে। তারপর সেই ইনফর্মাল লেটার অথবা ইমেল। ইনফর্মাল লেটারগুলো ইমেইলেও আসতে পারে, শুধু ইমেল অ্যাড্রেস, মানে প্রথমের অ্যাড্রেসটা ভিন্ন। প্ল্যান আফটার দ্য এক্সাম, মানে পরীক্ষার পরে তোমার পরিকল্পনা কী, অথবা ভবিষ্যৎ তোমার পরিকল্পনা কী, অথবা তোমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য কী, একই কথাই প্রায়। একটা হচ্ছে পরীক্ষার পরে আমি এটা করতে চাই, আর ফিউচার প্ল্যানেও সেটাই বলা যাবে যে আমি ভবিষ্যতে আমার গ্রামে নিরক্ষর মানুষকে পড়াতে চাই, অথবা আমি ডাক্তার হয়ে মানুষকে সেবা দিতে চাই, ইত্যাদি ইত্যাদি বিষয় তুমি সবগুলো সেমই। নাম্বার 2, অ্যাডভাইজিং টু লার্ন ইংলিশ। কাউকে তুমি ইংরেজি শেখার জন্য উপদেশ দিলে, সাপোজ তোমার ছোটো ভাই মনোযোগ দিয়ে ইংরেজি পড়ছে না, ছোটো বোন ইংরেজি পড়ছে না, তাকে তো উপদেশ দিলে, আর উপদেশ দিতে হলে অবশ্যই তোমাকে বলতে হবে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, কেন সে ইংরেজি শিখবে। সুতরাং দুটো প্রায় সেম বিষয়। নাম্বার 3, অ্যাডভাইজিং টু বি কেয়ারফুল অ্যাবাউট ইউজিং সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হওয়ার জন্য উপদেশ দিবে কাউকে, ছোটো বোনকে অথবা ছোটো ভাইকে অথবা তোমাকে, তোমার বাবা অথবা মা, বড় ভাই বোন তোমাকে উপদেশ দিতে পারে, সেমই হবে। এবং আরেকটা বিষয় উপদেশ দিতে পারে নট টু শেয়ার ফলস আর ফেক নিউজ। যেহেতু এর আগে যে সরকার ছিল বাংলাদেশ থেকে চলে গিয়েছে, বিতাড়িত হয়েছে, তারা কিন্তু এই কাজটি করতো যে যদি তাদের বিরুদ্ধে কেউ কিছু লিখতো, সাথে সাথে তাকে জেলখানায় নিয়ে যেত। আবার সেই লেখা যদি কেউ শেয়ার করতো, তাকেও নিয়ে যেত জেলখানায়। তো ওই যে কালো আইন, 16 ধারা না কত ধারা ছিল মিডিয়ার, তো এই জন্য ফলস নিউজ শেয়ার করাটা খুব একটা আতঙ্কের বিষয় হয়ে গিয়েছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে জেল খাটতে হয়েছিল, জীবনটাই শেষ হয়ে গিয়েছিল সেটা এই কারণে। 4 নম্বর, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। নিউজ পেপার পড়ার গুরুত্ব। 5, ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস অথবা ফিজিক্যাল এক্সারসাইজ, গেমস অ্যান্ড স্পোর্টসের গুরুত্বটা কী। নাম্বার 6, অ্যাডভাইজিং সামান টু নট টু স্পেন্ড মাচ টাইম ইন ইউজিং সোশ্যাল মিডিয়া। অনেকে শিক্ষার্থীরা রয়েছে যে পড়াশোনা বাদ দিয়ে শুধু সোশ্যাল মিডিয়াই পড়ে থাকে। তো এখানে সেটাই বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়া যাতে বেশি সময় নষ্ট না করে, সেজন্য কাউকে উপদেশ দিয়ে, ছোটো ভাই বোন অথবা যে কাউকে বন্ধুকে উপদেশ দিতে পারে। নাম্বার 7, প্রিপারেশন ফর আপকামিং এক্সাম। পরীক্ষায় তোমার আগত পরীক্ষার প্রস্তুতি কেমন সেইটা জানিয়ে। এছাড়া এটার পাশাপাশি যেটা হয় প্রোগ্রেস অফ স্টাডিজ, মানে তোমার পড়াশোনার উন্নতিটা কেমন। 8 নাম্বার, হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ। ইংরেজিতে তোমার দক্ষতাকে বৃদ্ধি করা যেতে পারে। হাউ টু লার্ন ইংলিশ, কীভাবে ইংরেজি শিখতে হবে, এই বিষয়ে একটি লেটার। তারপর হচ্ছে কংগ্রাচুলেশনস। কংগ্রাচুলেশনস কিসের জন্য কংগ্রাচুলেশনস? ব্রিলিয়ান্ট রেজাল্ট অথবা ব্রিলিয়ান্ট সাকসেস, ভালো রেজাল্ট করেছে সেই জন্য। অথবা গেটিং ফার্স্ট প্রাইজ ইন ডিবেট কম্পিটিশন, অথবা বিতর্ক প্রতিযোগিতায় সে ফার্স্ট প্রাইজ পেয়েছে, সেই জন্য তাকে কংগ্রাচুলেশন জানিয়ে। নাম্বার 10, অ্যাবাউট দ্য বিউটি অফ বাংলাদেশ ও সুন্দরবন। বাংলাদেশ অথবা সুন্দরবনের যে সৌন্দর্য, এটা নিয়ে যে একটি লেটার রয়েছে, এগুলো লেটার আসতে পারে, ইমেইলও আসতে পারে। 11, থ্যাঙ্কিং ফর নাইস অর বার্থডে গিফট। নাইস গিফট অথবা বার্থডে গিফট। এখন তোমার এরকম হতে পারে যে পরীক্ষা আসছে, তুমি পড়ে গিয়েছো নাইস গিফট, আসলো বার্থডে গিফট, অথবা যে কোনো একটা গিফটের কথাই আসছে, বিষয় কিন্তু সেম। এই জন্য অনেক সময় তোমরা ঘাবড়ে যাও, ভয় পেয়ে যাও পরীক্ষা হলে যদি একটু নাম চেঞ্জ করে আসে। তো থ্যাঙ্কিং ফর গিফট, এখানে এটার কাছাকাছি আরেক যেটা আছে সেটা থ্যাঙ্কিং ফর হসপিটালিটি। কোনো বন্ধুর বাসায় তুমি বেড়াতে গিয়েছো, সে তোমাকে ভালো আপ্যায়ন করেছে, সেটাকে বলা হয় হসপিটালিটি। নাম্বার 12, অ্যাডভাইজিং টু মেনটেন হাইজিন ফর কোভিড-19। কোভিড-19 আসছে আবার, তো যাতে হাইজিন মেনটেন করে সেই জন্য উপদেশ দিয়ে। এরপর হচ্ছে সেকেন্ড পেপার। সেকেন্ড পেপার অল্প গ্রামার অংশে আসলে তোমরা প্র্যাকটিস করবে বোর্ড কোশ্চেনগুলো বারবার, সেখান থেকেই অবশ্যই কমন পাবে। তাছাড়া তোমার
রুলসগুলো ভালোভাবে শিখতে পারবে। সেকেন্ড পর্বে অংশে প্রথমে অ্যাপ্লিকেশন অথবা ইমেল, অ্যাপ্লিকেশন আসতে পারে অথবা ইমেল আসতে পারে, কমপ্লেন লেটার রয়েছে, কমপ্লেন লেটারও আসতে পারে, সবগুলো বিষয় তোমরা শিখে যাবে। প্রথমটি হচ্ছে সেটিং আপ, বসানোর জন্য অথবা ইনক্রিজিং অথবা ইনহ্যান্সিং। ইনক্রিজিং মানে বৃদ্ধি করা, এনহ্যান্সিং অর্থ বৃদ্ধি করা, আর সেটিং মানে বসানো, নেই একদমই নেই সেটা বসানো। আর ইনক্রিজিং এনহ্যান্সিং আসবে যখন আছে কিন্তু সুযোগ সুবিধা নেই। এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে পার্থক্য বুঝতে হবে। তো প্রথমে হচ্ছে ক্যান্টিন সেটিং আপ করার জন্য অথবা ক্যান্টিনের সুযোগ সুবিধা বৃদ্ধি করার জন্য। এনহ্যান্সিং বা ইনক্রিজিং দ্য ফ্যাসিলিটিস আমি এখানে লিখিনি, তোমরা এগুলো বুঝতে পারবে। তারপর কমন রুম নেই, কমন রুম সেট আপ করার জন্য ল্যাবরেটরি নাই, মাল্টিমিডিয়া নাই, লাইব্রেরি নাই, অথবা ক্লাব মানে ল্যাঙ্গুয়েজ ক্লাব, কম্পিউটার ক্লাব, লিটারেরি ক্লাব, যে কোনো ক্লাব যদি আসে সেম একইভাবে লিখতে পারবে। কীভাবে একটা অ্যাপ্লিকেশন থেকে অনেকগুলো লেখা যায় সেই ভিডিও লেসন আমি দিয়েছি, তোমরা সেটা মিস করে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদেরকে সেটা লিঙ্ক দিয়ে দেবো। বি নাম্বার স্টাডি ট্যুর আরেক নাম হচ্ছে এক্সকারশন। নাম্বার সি হচ্ছে এডমিশন অন টিসি, মানে তুমি টিসি নিয়ে আসছো এখন সেই অনুযায়ী তোমাকে ভর্তি করতে হবে, অথবা তুমি ইন্টারমিডিয়েট পাস করেছো আরেক জায়গায় চলে যাবে উচ্চশিক্ষার জন্য, সেই জন্য টেস্টিমোনিয়াল দেওয়া, প্রশংসাপত্র। নাম্বার ডি টু সেট আপ এ স্মার্ট সাউন্ড সিস্টেম। এখন অনেক কলেজগুলোতেই স্টুডেন্ট সংখ্যা ক্লাসরুমের আকারের চেয়ে অনেক বেশি থাকে, সেখানে শুরুতে যদি শিক্ষক কোনো কথা বলে সামনে দাঁড়িয়ে সেটা পিছন পর্যন্ত পৌঁছায় না, সেই জন্য অনেক কলেজে সাউন্ড সিস্টেমের প্রয়োজন হয়, সেই জন্য আবেদন করা, অথবা মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য। নাম্বার ই ফর সিট ইন দ্য কলেজ হোস্টেলে আসনের জন্য আবেদন। এফ নাম্বার টু অ্যারেঞ্জ ট্রি ফেয়ার, যাতে বৃক্ষ মেলা আয়োজন করে স্কুল কম্পাউন্ডের মধ্যে, সায়েন্স ফেয়ার অথবা বিজ্ঞান মেলা, স্টেজে একটা ড্রামা আয়োজন করার জন্য, রিলিফ ক্যাম্পের জন্য অথবা ভ্যাকসিন ক্যাম্প। তো এই ক্যাম্পগুলো করবা, সেই জন্য স্কুল কম্পাউন্ড যে রয়েছে সেটা ব্যবহার করতে চাচ্ছ, এই জন্য প্রিন্সিপালের কাছে অ্যাপ্লিকেশন লিখবে। জি নাম্বার হচ্ছে ফর এক্সট্রা ক্লাস, হাউ টু ইমপ্রুভ, কীভাবে ইংরেজি ইমপ্রুভ করা যায় সেই জন্য দুর্বল শিক্ষার্থীদের জন্য এক্সট্রা ক্লাস, এই ধরনের একটি অ্যাপ্লিকেশন বিগত কয়েক বছর আসছে, সেটা তোমরা ভালোভাবে পড়ে যাবে। প্যারাগ্রাফ হচ্ছে সেকেন্ড পেপারে দুইটা আসে কখনো কখনো দুইটাতেই বলা হয় 200 ওয়ার্ড, আবার কখনো কখনো বলা হয় একটা 200 আর একটা হচ্ছে 250 ওয়ার্ড। যাই হোক, প্রথম যেটা আসে সেটা নর্মাল প্যারাগ্রাফ আসে, আর দ্বিতীয়টা হচ্ছে সাধারণত কম্পেয়ার টাইপের, তুলনা করার জন্য, এটার সাথে এটা তুলনা করে এরকম আসে। এখানে আমি উভয়ের জন্যই আলাদা আলাদা প্যারাগ্রাফ এখানে দিয়েছি। আশা করছি এগুলো তোমাদের অলরেডি পড়া হয়ে গিয়েছে, এখন জাস্ট তোমরা একবার রিভাইজ দিবে যে কোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, রিভিশন দেওয়ার জন্য এখানে আমি এগুলো সাজিয়েছি। প্রথমটি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, এটাও সেমই। ডাউরি সিস্টেম ডাউরি সিস্টেম মানে হচ্ছে যৌতুক প্রথা, ডাউরি সিস্টেম। যেমন বিয়ের সময় যদি ছেলে মেয়ে, দ্যাট মিন্স কোনো মেয়ে তার শ্বশুর বাসায় বাবার বাসা থেকে কিছু নিয়ে আসে, সেটাকেই বলে ডাউরি। এবার আছে ওয়াটার পলিউশন অথবা এয়ার পলিউশন অথবা এনভায়রনমেন্ট পলিউশন, তিনটে প্রায় সেমই, সেই জন্য আমি একসাথেই লিখেছি ওয়াটার পলিউশন অথবা এয়ার পলিউশন। 5 নম্বর হচ্ছে ড্রাগ এডিকশন, মাদকাসক্ত বৃদ্ধি। হিস্ট্রিক্যাল প্লেস, কোনো একটা ঐতিহাসিক স্থান তুমি ভ্রমণ করে আসছো অথবা ঐতিহাসিক স্থান সম্পর্কে তুমি জানো, সেজন্য সেইটা সম্পর্কে প্যারাগ্রাফ লিখবে। নাম্বার 7 ডেমোক্রেসি, গণতন্ত্র নিয়ে দেশের। ইপটিজিং, নারী নির্যাতন বা নারী তিরস্কার করা। 9 নম্বর ফুড অ্যাডাল্টারেশন, খাদ্যে যে ভেজাল দেওয়া হয়। এরশাদ সাহেব বলে গিয়েছিলেন, তিনি এখন মরে গিয়েছেন, যে আমাদের ঘরে থাকলে বা ফলে বিষ খেয়ে মরে যায়, বাইরে গেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে যায়, আমাদের ঘরে থাকলেও বিপদ, বাইরে গেলেও বিপদ। তো সেই ফুড অ্যাডাল্টারেশন মানে খাদ্যে ভেজাল দেওয়া। 10 নম্বর ফিমেল এডুকেশন, নারী শিক্ষা বর্তমানে অত্যন্ত ব্যাপকভাবে বেড়েছে, কারণ হচ্ছে নারীরা বর্তমানে বিশ্ববিদ্যালয় এবং এই যে এইচএসসি পরীক্ষার সময় A+ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এগিয়ে থাকে, এর কারণ হচ্ছে তারা পড়াশোনা নিয়ে অনেক বেশি সিরিয়াস। এবার হচ্ছে কম্পেয়ার টাইপের, যে তুলনা করা টাইপের যে আসে, ওগুলোকে আমরা প্যারাগ্রাফও বলি আবার কম্পোজিশনও বলি, যদিও কোশ্চেনে প্যারাগ্রাফ টাইপই নামেই থাকে, তো সেটাই তোমরা পড়বে। নাম্বার 1 হচ্ছে ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলার গুরুত্ব। 2 নম্বর টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন, সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা। আমার মতে এখন সকল শ্রেণীর পড়াশোনা কারিগরি পড়াশোনা হয়ে যাওয়া উচিত, জেনারেল শিক্ষার কোনো ধরনের ভ্যালু আমি কোথাও পাই না। পলিটিক্যাল সায়েন্সে একজন মানুষ ইতিহাস পড়ে, কিন্তু সে গিয়ে হয়তো কোম্পানির এই কোম্পানির সেলসম্যান হয়ে গেল, অথবা এসে কোম্পানির সে কোনো এরিয়া ম্যানেজার হয়ে গেল, সেখানে কিন্তু তার পলিটিক্যাল সায়েন্সের যে তথ্য সেগুলো কোনো কাজে আসছে না। সুতরাং এই কারিগরি শিক্ষার উপরেই, টেকনিক্যাল এডুকেশনের উপরেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত। জেনারেল শিক্ষাটা অনেকটাই আমাদের বাহিরের যে তথ্য সেগুলো নির্ভর,
একজন মানুষ সে যখন ফিজিক্স কেমিস্ট্রি পড়ছে সে যতটুকু শিখতে পারছে, কিন্তু বাংলা লিটারেচার পড়ে আমি আমেরিকান লিটারেচার সম্পর্কে জানছি, ইউরোপিয়ান লিটারেচার সম্পর্কে জানছি, পার্সিয়ান লিটারেচার সম্পর্কে জানছি, কিন্তু চাকরির ক্ষেত্রে গিয়ে কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল কাজে কোনো ব্যবহার হচ্ছে না। আমি যখন কাজ করতে যাই, ব্যাংকে যে চাকরি করেন তিনি কিন্তু এই যে সাহিত্যের পড়াশোনা সেটা কিন্তু ওখানে ব্যাংকে কোনো কাজে লাগছে না, সেখানে কিন্তু টেকনিক্যাল এডুকেশনটাই কাজে লাগছে। তো নাম্বার 3, জাঙ্ক ফুড অ্যান্ড ফুড হেলদি ফুড এর বিপরীত হচ্ছে জাঙ্ক ফুড অত্যন্ত ক্ষতিকর। এটা নিয়ে 200 ওয়ার্ড বা 250 ওয়ার্ড সবচেয়ে বেশি ওয়ার্ডের পড়ে যাবে, যাতে তুমি পরীক্ষায় আসলে কম লিখতে না হয়। 4 নম্বর, স্মার্ট বাংলাদেশ, এটা শুরুর যেটা থাকে ওইটাতে চলে যাবে। নাম্বার 5, কজেস অ্যান্ড ইফেক্টস অফ প্রাইস হাইক, দ্রব্যমূল্য বাড়ার কারণ এবং এর প্রভাব কী। নাম্বার 6, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, মোবাইল ফোন, এগুলোর যে ব্যবহারের উপকারিতা অপকারিতা সেটা নিয়ে। নাম্বার 7, সেলিব্রেশন অফ পহেলা বৈশাখ। নাম্বার 8, আর্লি ম্যারেজ অথবা প্রি ম্যাচিউর ম্যারেজ, মেয়েদের ছোটো সময় বিয়ে হয়ে যাওয়া। নাম্বার 9, গ্লোবালাইজেশন অ্যান্ড মডার্ন টেকনোলজি, বিশ্বায়ন এবং আধুনিক যে প্রযুক্তি এর সাথে সম্পর্কটা কি। বিশ্বায়ন আসছে এই মডার্ন টেকনোলজির কারণে। বিশ্বায়ন মানে হচ্ছে সারা পৃথিবীর মধ্যে যে বর্তমানে উন্মুক্ত বাজার অর্থনীতি, একজন আরেকজনের সাথে তথ্যের আদান প্রদান, এগুলো কিন্তু এই মডার্ন টেকনোলজির কারণেই হয়েছে। নাম্বার 10, ডিফরেস্টেশন অ্যান্ড ইটস ইফেক্ট অন এনভায়রনমেন্ট। আবার পরীক্ষা আসতে পারে এনভায়রনমেন্ট পলিউশন, কজেস অ্যান্ড ইফেক্ট অফ এনভায়রনমেন্ট পলিউশন, সেটাও হতে পারে, উভয় সেম। নাম্বার 11, ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ, গ্রামের জীবন এবং শহরের জীবনের মধ্যকার পার্থক্য। তো এগুলোই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই সেটা কমেন্টে জানাবে। যেখানেই সমস্যা থাকো আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দেবো। প্রত্যেকটি বিষয় কীভাবে লিখতে হবে, কোন বিষয় কী, সেটা কিন্তু আমি এখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি তোমরা এখান থেকে 100% ইনশাল্লাহ কমন পাবে। কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আমি এখানে যেগুলো দিয়েছি বারবার রিভিজ দিতে থাকো এই কয়েকদিনের মধ্যেই, যতটুকু তুমি পারো। ইনশাল্লাহ পরীক্ষায় তুমি সফলকাম হবেই। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংকস টু অল।